সারা দেশে কমপ্লিট শাটডাউন ডেকেছেন চিকিৎসকরা। এর সঙ্গে একাত্মতা জানিয়েছেন নার্সরাও। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, 4 দফা দাবিতে আসলে সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইতিমধ্যে চিকিৎসকরা, এবং সেখানে নার্সরাও যুক্ত হয়েছেন। আসলে তারা কি বলছেন এই মুহূর্তে, এবং যেখানে তারা চিকিৎসা নিতে যাচ্ছেন রোগীরা, তারাও কি বলছেন? ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যে কমপ্লিট শাটডাউনের ডেকেছিল চিকিৎসকরা এবং তাদের সাথে যারা ইন্টার্ন চিকিৎসকরা ছিলেন এবং যারা নার্সরাও পরবর্তীতে অংশ নিয়েছিলেন, এবং সেই পরিপ্রেক্ষিতে এই যে হাসপাতালটি আছে মিডফোর্ড হাসপাতাল নামে বেশি পরিচিত, সেই মিডফোর্ড হাসপাতালেও আমরা এসে দেখেছি যে 2টোর পর থেকে সব কিছুই টোটালি বন্ধ করে দেয়। সব ধরনের এখানে যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা এখানে মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপর থেকে আমরা এখানে এসে যেটি দেখি যে প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন যারা চিকিৎসা নিতেই ছিলেন, এবং তারা এসে যেটি দেখেন যে কোনো ধরনের সেবা এখানে নেওয়া হচ্ছিল না। এবং কি জরুরি বিভাগ, যেটি আমরা বিভিন্ন সময় দেখি যে আন্দোলনের সময় এই জরুরি বিভাগটা অন্তত খোলা থাকে, এবং আজকে আমরা যেটি দেখেছি যে এই জরুরি বিভাগটা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং কি এখানে যে মূল গেটটি সেটাও কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছিল। পরে 2 ঘন্টা পর এখানে যিনি ডিরেক্টর আছেন উনি এখানে আসেন, এবং কি যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে তিনি বসেন এবং কথাবার্তা বলেন। এবং সেখানে যে মূল দাবিটি তারা জানিয়েছেন বারবার, যে তাদের চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটি, যে নিরাপত্তা নিশ্চিত করার যে ব্যাপারটি, সেই বিষয়টি নিয়ে আবারও এখান থেকে দাবি দেওয়া পেশ করা হয়, এবং পরবর্তীতে তিনি সেই একটু ব্যবস্থা নেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এখানে নিয়ে আসেন। এবং তারপর পরে আমরা দেখি যে কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলন করছিলেন তারা আন্দোলন থেকে সরে আসেন, এবং কি এই যে চিকিৎসা সেবা যে ইমার্জেন্সি গেট সেটিও কিন্তু খুলে দেয়। আমরা একটু কথা বলবো এখানে যিনি এখানে যারা এখানে আন্দোলন করছিলেন তাদেরই মধ্যে একজন চিকিৎসক এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, নাজমুস সাকিব। আমরা একটু তার সঙ্গে কথা বলি, এখানকার পরিস্থিতি একটু জানতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের বিষয়বস্তুটা একটু জানাবেন, আর এখন কি অবস্থা? আচ্ছা, সেটা হচ্ছে যে আজকে সকাল থেকেই, গতকালকে আপনারা জেনেছেন যে ঢাকা মেডিকেলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে ডাক্তারদের উপরে যারা বহিরাগত ছিল ছাত্র পরিচয়ে, তারা কিন্তু আমাদের ডাক্তারদের উপর আঘাত করে। এর ফলশ্রুতিতে যখন ডিরেক্টর স্যারের রুমে বিভিন্ন রকম আলাপ আলোচনা হয়, তার পরবর্তীতে সেখানেও কিন্তু তাকে ঘেরাও করা হয়। আজকেও আমাদের সকালে মিডফোর্ড হাসপাতালে আমাদের ডিরেক্টর স্যারকে ঘেরাও করা হয়। এছাড়া সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কুর্মিটোরা হাসপাতালেও কিন্তু আজকে নানাভাবে এরকম ঘটনা ঘটেছে। এখন আমাদের যে দাবি ছিল যে আমাদের ডাক্তারদের উপরে যে এইরকম আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই, আমাদের ডাক্তারদের উপরে যে এরকম একটা হীন অ্যাটাক করা হলো, এর বিরুদ্ধে আমরা অবশ্যই চাই যে উইথিন 24 আওয়ার্সের মধ্যে একটা ব্যবস্থা নেওয়া হোক, যারা দোষী তাদের বিচারের আওতায় আনা হোক। এটা ছিল আমাদের একটা দাবি। আমরা মূলত 4টা দাবি নিয়ে এসেছিলাম। আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য যেহেতু দেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, নানা জায়গায় এরকম একটা সমস্যা, এ কারণে আর্মি যেন এসে বা আর্ম ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয়, যাতে করে তারা নিরাপত্তাটা নিশ্চিত করে। তৃতীয় দাবি ছিল একটা স্বাস্থ্য কমিশন, এবং চতুর্থ যে দাবিটা ছিল সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আইন। এর জন্য আমরা তাদেরকে 7 দিন সময় দিয়েছিলাম। তাহলে আমাদের 4টা দাবির মধ্যে ইমিডিয়েট দাবি ছিল 2টা। একটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিতকরণ, আর একটা হচ্ছে যারা দোষী আছেন তাদের শাস্তির ব্যবস্থা করা। তো আমাদের এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, আমরা এখানে ইমার্জেন্সি বা সকল সেবাই বন্ধ ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। এর পরবর্তীতে আমাদের ডিরেক্টর স্যার এসে আমরা আমাদের দাবি তাকে জানাই। তিনি সেই বিষয়গুলো আমাদের সাথে আলোচনা করেন আরও বিস্তারিতভাবে, এবং উনি বলেন যে আপাতত যেহেতু আর্মি অনেক দূরে আছেন, তিনি ফোন দিয়েছেন আমাদের সামনে, আর্মি আসছে, অলরেডি অনেকেই চলে এসেছে। এছাড়া তার আগে উনি পুলিশের ব্যবস্থা এবং আনসারদের ব্যবস্থা করেছেন। এবং আপনারা দেখেছেন যে এর মাঝেও আমরা বলতে চাই, আমরা হচ্ছে ডাক্তার, আমরা মানুষ, আমরা আসলে সেবা করার ব্রত নিয়েই এই পেশায় এসেছি, আমরা সেটা করতে চাই। আমরা আরেকটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এখন যারা রোগীরা আসছেন এখানে তারা কি সেবা পাচ্ছেন? যে অবশ্যই আমাদের যেটুকু সেবা বন্ধ ছিল, যে রুগীগুলো ছিল তাদেরকে কিন্তু আমরা ওই সময়ও কিন্তু সেবা একদম যে টোটালি বন্ধ ছিল তা না। যাদের মনে করেন যে যারা অ্যাক্সিডেন্ট করেছেন তাদের স্টিচ দেওয়া বা এই সকল বিষয় কিন্তু চলছিল ভিতরে। যেমন এই কিন্তু আমার যে জুনিয়র আছেন সে কিন্তু নিজে নিয়ে গিয়ে এই ব্যবস্থা করেছে। এছাড়া এখন কিন্তু আপনারা দেখেছেন পুরোদমে খোলা, আমাদের পুলিশ সাহেবরা এসেছেন, আনসার সাহেব এসেছেন, এমনকি আর্মিরও কয়েকজন এসেছেন আর কি। তাহলে আমরা চাই যে ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থাটা করা হোক, এবং অতি দ্রুত আমরা যে 4টি দাবি দেওয়া সেটা মেনে নিয়ে, অলরেডি আমরা জানেন যে ঢাকা মেডিকেলে একটা আলোচনা চলছে, তো আমরা সেই দিকে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক অতি দ্রুত। অসংখ্য ধন্যবাদ। আসলে তারা যেটি বলছিলেন যেখানে যে মূল দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো তো বাস্তবায়ন করতেই হবে, কিন্তু তাদের মধ্যে যে 2টো বিষয়, সেই 2টো বিষয়কে তারা
বেশি গুরুত্ব আরোপ করছিলেন এবং সেই যেহেতু দুটো দাবির অন্তত দুটোর মধ্যে একটি যেহেতু মানা হয়েছে এবং এইখানে নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে চলে এসেছেন এবং তার পরবর্তীতেই তারা মূলত তাদের যে এখানকার যে চিকিৎসা সেবা বন্ধ করে রাখার যে প্রক্রিয়াটি ছিল সেটির থেকে তারা সরে এসেছেন এবং সার্বিকভাবে এখানে যারাই এখন আসছেন তাদেরকে চিকিৎসা একদম নিশ্চিত করছেন এবং খুব জলদি এখানে আমরা কি একটু আগেও শুনেছি যে তারা বারবার বলছিলেন মাইক দিয়ে যে প্রচুর সংখ্যক ভিড় হয়েছে এবং সেক্ষেত্রে তারা যাদের তীব্র গুরুত্ব মানে যাদের অবস্থা বেশি সংকটাপন্ন তাদেরকেই তারা প্রায়োরিটি বেসিসে এখানে তারা নিয়ে যাচ্ছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করছে। তো এইখান থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। আমরা এখন চলে যাব সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের সহকর্মী একে আজাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধন্যবাদ সম্রাট। প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় হয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে অচল অবস্থা চলছে, চিকিৎসা সেবা বলুন আর যাই বলুন না কেন, সেই বিষয়গুলো সুরাহা করবার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি ঢাকা মেডিকেল কলেজের পরিচালক, আন্দোলনরত চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা যারা এসেছিলেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় কয়েক ঘন্টা বৈঠকের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দুজন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, তারা কয়েক দফায় দুজনেই বেরিয়ে যান। যতটুকু জানা গেল তাদের কাছ থেকে যে চিকিৎসকদের যে নিরাপত্তা, তাদের স্বাস্থ্য যে পুলিশিংয়ের ব্যবস্থা, তার পরবর্তীতে চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে নির্বিঘ্নে তারা চিকিৎসা সেবাটা দিতে পারেন এখানে রুগীদেরকে, সেই বিষয়গুলো সামনে নিয়ে এসে তাদের যে 4 দফা দাবি ছিল এই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে সেরকমটি একটি আশ্বাসের কথা জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তা এই মুহূর্তে এখনও পর্যন্ত বৈঠক চলছে। সবশেষ খবর জানা পর্যন্ত যে আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কী ধরনের তথ্য তারা আমাদেরকে আপডেট দেন। সেই মিটিং বা তাদের যে বৈঠকগুলো চলেছে সেটা ঘন্টার পর ঘন্টা চলছে, একের পর এক বিভিন্ন গ্রুপের সঙ্গেই এই বৈঠকগুলো হয়েছে। এরই মধ্যে আমাদের কাছে একটি খবর এসেছে যে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপরে যে হামলার ঘটনাটি ঘটে, দুর্বৃত্ত বা বহিরাগত অথবা বাইরের যারা এখানে এসেছিলেন, এই ঘটনাটিতে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে 4 জনকে আসামি করে এবং বলা যায় যে অজ্ঞাত নামা বা এরকম বা 4 জনের নাম উল্লেখ করে এরকমটি জানতে পেরেছিলাম আমরা, সেই সঙ্গে অজ্ঞাতনামাও ছিল। তো সব মিলিয়ে বলা যায় যে ধীরে ধীরে পরিস্থিতির এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবরগুলো রয়েছে সেগুলো আলোচনার পর্যায়ে উন্নতি হচ্ছে। তো এরই মধ্যে আমরা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগ সহ বিভিন্ন বিভাগের খোঁজ খবর নিয়েছিলাম। আমাদের প্রতিনিধিও যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানে যারা চিকিৎসা সেবা নিতে এসছেন তারা বেশ খানিকটা ভোগান্তির শিকার হচ্ছেন। অপরদিকে যেসব রোগী ভর্তি আছেন তাদেরও চিকিৎসা সেবার ক্ষেত্রে বেশ ভোগান্তি বা বিঘ্ন হচ্ছে। এই বিষয়গুলোর সুরাহা করবার জন্য ঢাকা মেডিকেলের সঙ্গে আরও রয়েছে মিটফোর্ড হাসপাতাল, রয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, সে জায়গাটিতেও অনেকটা অচল অবস্থায় বলা যায় এবং দুটি মেডিকেল কলেজ হাসপাতালেরই চিকিৎসা সেবা কার্যত বন্ধ, অচল যাই বলুন না কেন এরকম একটি অবস্থা রয়েছে। অপরদিকে এই দুটি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ঢাকার বাইরেও কিছুটা অন্যান্য জায়গায় যে রয়েছে, যেমন চট্টগ্রামের কিছুটা আমরা খোঁজখবর পেলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেই দিক থেকেও সেখানেও কিছুটা তৈরি হচ্ছে যে চিকিৎসকদের মধ্যে তাদের নিরাপত্তাজনিত বিষয়গুলো নিয়ে কিংবা চিকিৎসা সেবা যাতে দিতে পারেন সেই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এক ধরনের মানে শঙ্কা কাজ করছে। সে কারণে সেখানেও এই ধরনের ঘটনা ঘটতে পারে সেরকম খবর আমরা এখান থেকে জানতে পারছিলাম। অপরদিকে আপনাকে বলছিলাম যে যখনই কোনো অচল অবস্থা বা যেখানেই সংকট দেখা দেয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেই জায়গাটিতে গিয়ে চেষ্টা করেন যে সুরাহা করবার জন্য কিংবা পরিস্থিতিগুলো জানবার জন্য। কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের সঙ্গে এক ধরনের সমন্বয় করে তারা একটা কীভাবে সমস্যার সমাধান করা যায় বা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেই বিষয়গুলোতে তারা এগিয়ে আসেন। তো এই পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই ভবনের সেমিনার কক্ষে সেখানে মেডিকেল কলেজের প্রশাসনিক যেসব দায়িত্ব যারা পালন করে থাকেন, পরিচালক বা উপপরিচালক, ঊর্ধ্বতন যারা রয়েছেন কর্মকর্তা পর্যায়ের, তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা নূরজাহান বেগম তিনি সহ চিকিৎসক বা ইন্টার্ন চিকিৎসক যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের মধ্যে ঘন্টার পর ঘন্টা এখনও বৈঠক চলছে এবং এই বৈঠকগুলোতে সবশেষ খবর পাওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কথার সূত্র ধরে যেটি আমরা জানতে পেরেছিলাম, তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসিতে তিনি আমাদেরকে এই সেই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র বা টিএসসি রয়েছে সেই জায়গায় তিনি সেখানে গিয়ে কিছুটা হলেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। তবে যেটি বলে গেছেন সেটি হচ্ছে যে চিকিৎসকদের উপরে যারা হামলা করেছেন তারা সন্ত্রাসী বা দুর্বৃত্ত তিনি আখ্যায়িত করে গেছেন, যেটি উঠে এসছে যে এখানে দাবি দাওয়া নিয়ে যারা আন্দোলন করছেন তাদের কথার সূত্র ধরেই তাদের এই বৈঠকটিতে যে কথাগুলো বেরিয়ে এসছে সেই বিষয়গুলো কিছুক্ষণ আগে আমাদেরকে এরকমটি তিনি জানিয়েছেন এবং বলছেন যে এই বৈঠকে তিনি যতক্ষণ পর্যন্ত উপস্থিত ছিলেন সেই বৈঠকের বিস্তারিত তিনি টিএসসিতে সেই জায়গাটিতে কিছুটা হলেও সেখানে তিনি গণমাধ্যম কর্মীদেরকে আরও বিস্তারিত জানাতে পারবেন। অপরদিকে এই যে স্বাস্থ্য খাতে হঠাৎ করে এরকম একটি অচল অবস্থা বা দুরবস্থা তৈরি হলো, এটি কিভাবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে সাধারণ মানুষকে চিকিৎসা বান্ধব সেবা উপহার দেওয়া যায় সেই বিষয়ে আসলে এখনো পর্যন্ত আলোচনা চলছে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মেমের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কি অবস্থা। ধন্যবাদ আজাদ। আমি রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জরুরি বিভাগে কিন্তু এই মুহূর্তে আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকায় চিকিৎসকের ওপর যে হামলার যে প্রতিবাদে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করছে চিকিৎসকরা, তার অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও কিন্তু তারা এই জরুরি বিভাগে তালা বন্ধ করে দিয়ে কিন্তু তারা এই কর্মসূচি পালন করছে। এবং সেই সাথে আমরা যদি একটু আপনাকে দেখাই যে মেডিকেল কলেজ হাসপাতালের সামনের অবস্থা, এখানে অনেক রোগী এসেছেন বা ফিরেও গিয়েছেন, যারা এখানে চিকিৎসা সেবা না পেয়ে তারা কিন্তু ফেরত যাচ্ছেন। এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই দেশের এই সংকটময় সময়ে আসলে চিকিৎসকদের এই কর্মবিরতি, এটি কিন্তু যারা রয়েছেন এখানকার যারা বিভিন্ন ধরনের রোগী এবং রোগী যারা স্বজনরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়কে নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই কথা বলছেন। আমি যদি এই পর্যায়ে একটু একজনের সাথে যদি কথা বলি যে এই ভাই মেডিকেলের কর্মবিরতিতে রয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? আমি বিষয়টাকে আসলে এখানে মানসিক করতেছি না। বর্তমান যে অবস্থা, এমনিতে ওয়েদার অনেকটা খারাপ, তার মধ্যে আবার এরা যদি এরকম শুরু করে তাহলে সাধারণ মানুষ কিভাবে সেবা নিবে, আমি এটাকে আসলে ভালোভাবে দেখতেছি না। জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন কিন্তু যে এখানে কিন্তু রোগীর স্বজন কিন্তু একজন বলছিলেন যে এই বিষয়টিকে নিয়ে কিন্তু তারা ভালোভাবে দেখছেন না। অন্যদিকে যদি একটু আপনাদেরকে দেখায় যে অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগী এখনো কিন্তু তারা কিন্তু এখানে বিভিন্ন জেলা থেকে আসছে, যেহেতু রংপুর বিভাগের 8 জেলার মানুষের একমাত্র চিকিৎসা সেবার যে বড় যে স্থাপনা যে হসপিটাল সেটি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে কিন্তু যে চিকিৎসকদের যে কর্মবিরতি, এই কর্মবিরতির ফলে কিন্তু তাদের যে সমস্যা হচ্ছে রোগী স্বজনদের রোগীদের, সেটি কিন্তু তারা বলছেন। আপনি এখানে কেন এসেছেন, এসে কি দেখলেন? আমরা এখানে এসেছি ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য। বড় ভাই খুব অসুস্থ, এখন ওনাকে মেডিসিন জরুরি বিভাগে ভর্তি করাইতে পারবেন। আচ্ছা, আপনি শুনছিলেন। আপনাদেরকে যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নয়, রংপুরের যে বেসরকারি যে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং রংপুর যে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেই যে হাসপাতালগুলো কিন্তু চিকিৎসকরা শাটডাউন কর্মসূচি পালন করছে, আমরা কিন্তু সেটুকু জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে সব থেকে বেশি কষ্টে রয়েছে যারা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, হঠাৎ করে দুর্ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, এই সকল রোগীরা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছে। রংপুর বিভাগের 8 জেলার মানুষের নির্ভরযোগ্য যে চিকিৎসার যে স্থান, সেটি কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানকার স্বজনদের সাথে, রোগী স্বজনদের সাথে আমি কিছুক্ষণ আগেও কথা বলছি, তারা জানিয়েছেন যে চিকিৎসকদের মাঝে চিকিৎসকরা ঢাকায় হামলার শিকার হয়েছে, দ্রুত তার বিচার হোক। তবে
দ্রুত সেটির সেটির বিচার হোক। তবে চিকিৎসকরা যেন এই সারা দেশের মানুষের এবং রংপুর বিভাগের মানুষের প্রতি যেন তাকিয়ে যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের পক্ষ থেকে অনুরোধ যে চিকিৎসকরা খুব দ্রুত কর্মস্থলে ফিরুক এবং সেই সাথে চিকিৎসকদের যে নিরাপত্তা দাবি তাদের নিরাপত্তা দেওয়া হোক, এটাও কিন্তু রোগী এবং রোগী স্বজনরা বলছেন। তো এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসকদের শাটডাউনের সর্বশেষ অবস্থা।